Hello everyone, welcome to this channel that is Geography Education. আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর যারা আপকামিং মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য বায়ুমণ্ডলের একটা টপিক পড়িয়েছিলাম, সেটা হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আর আমি এটাও বলেছিলাম যে এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে তোমাদের আসবেই। তো আগের যে ভিডিওটা ছিল সেটাতে উচ্চতার ভিত্তিতে যে দুটো টাইপ অফ লেয়ার অফ অ্যাটমসফিয়ার ছিল সেইগুলো আমি পড়িয়েছিলাম, সেই টাইপ দুটো অর্থাৎ হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। এই ভিডিওতে আমি বাকি টাইপগুলো তোমাদের পড়াবো বা বাকি লেয়ার্সগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর সেগুলো হলো বাকি যে 6টা স্তর, আমি আগের ভিডিওতে বলেছিলাম বাকি 6টা স্তর আমি পড়াইনি, সেই 6টা স্তর পড়াবো। কিন্তু আজকে আমি এই ভিডিওটাতে মাত্র দুটো স্তর সম্পর্কে পড়াবো, বাকি ভিডিওতে আমি আবার অন্য স্তর পড়াবো, কারণ এটার অনেকগুলো পার্ট হবে। একটা পার্টে তোমাদের আমি এক্সপ্লেন করতে পারতাম কিন্তু সেটা অনেক ছোট হয়ে যেত, কিংবা তোমরা একটা ব্রিফ ডেসক্রিপশন এটা সম্পর্কে পেতে না, বুঝতে অসুবিধা হতো। সেক্ষেত্রে আমি তোমাদের ভাগ ভাগ করে যেহেতু পড়াচ্ছি, এটা তোমাদের বুঝতেও সুবিধা হবে, অনেক ইনফরমেশন পাবে, অনেক কিছু অ্যাড করতে পারবে। তো এটা বেশি ইনফরমেটিভ হবে তোমাদের জন্য, এটা আমার মনে হয়। তাই জন্য আমি তোমাদের আরো ভালো করে এক্সপ্লেন করার জন্যই কিন্তু ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই ভিডিওটাতে আমি তোমাদের দুটো স্তর পড়াবো। 6টা স্তর আগের দিন আমি বলে দিয়েছিলাম। এখনো যারা সেই ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে পার্ট 1 ওই ভিডিওটা দেখে নাও। যদি ওই ভিডিওটা না দেখো এই ভিডিওটা বুঝতে কিন্তু অনেকটাই অসুবিধা হবে, তাই জন্য ওই ভিডিওটা দেখো। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি তোমরা পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে প্রেস করে রাখো ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এর 6টি স্তর আছে। আগে আমি বলেছিলাম, আজকে আমি আবারও ওইখান থেকে স্টার্ট করছি। কি বলছে? উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে, অর্থাৎ উষ্ণতা বাড়া এবং কমা, এটার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে আমরা 6টি ভাগে ভাগ করি। কি কি? 1 নম্বর হলো ট্রপোস্ফিয়ার। কি বললাম? 1 নম্বর ট্রপোস্ফিয়ার। 2 নম্বর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর কি? স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর হলো মেসোস্ফিয়ার। 3 নম্বর মেসোস্ফিয়ার। 4 নম্বর থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। 4 নম্বর থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। 5 নম্বর এক্সোস্ফিয়ার এবং 6 নম্বর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে 6টা তোমরা দেখতে পেলে। আমি আবারও বলছি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং সর্বশেষ ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমে এই লেয়ারটা থাকে এবং এর ওপর এই লেয়ারগুলো কিন্তু থাকে, তাই জন্য আমি নিচ থেকে লিখেছি। বইতে যখন তোমরা পড়বে আগে ট্রপোস্ফিয়ার পড়বে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার। এটা ভেবে তোমরা ভেবো না যে বায়ুমণ্ডলের সব থেকে উঁচুতে ট্রপোস্ফিয়ার স্তর থাকে, তা কিন্তু নয়। বায়ুমণ্ডলের সব থেকে প্রথম যে লেয়ার, প্রথম যে স্তরটি থাকে সেটি হলো ট্রপোস্ফিয়ার স্তর। ঠিক আছে? তো আজকে আমি যে দুটি স্তর তোমাদেরকে পড়াবো এই দুটো খুব ইম্পর্টেন্ট, এগুলো আলাদা করেও আসতে পারে। তো এর বৈশিষ্ট্য থেকে অনেক ছোট প্রশ্ন, 1 মার্কসের, 2 মার্কসের অনেক কিছু আসতে পারে। তাই জন্য আজকে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তর আমি পড়াবো। তো প্রথমে যে স্তরটা আমরা আলোচনা করব সেটা কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার পড়ার আগে আমরা জানবো ট্রপোস্ফিয়ার স্তরটি কাকে বলে। কোয়েশ্চেনের আনসার যখন তোমরা লিখবে তখন প্রথমে থাকবে তা কাকে বলে সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, তার যদি উদাহরণ এবং ডায়াগ্রাম থেকে থাকে তাহলে অবশ্যই সেই দুটো কিন্তু মেনশন করতে হবে, অবশ্যই। তো সেই রকম ট্রপোস্ফিয়ার কাকে বলে আগে আমরা জানবো, তারপরে এর বৈশিষ্ট্যগুলোতে আমরা চলে যাব। তা ট্রপোস্ফিয়ার কাকে বলে জানতে গেলে তোমাদের আগে জানতে হবে ট্রপোস্ফিয়ার শব্দটা কি জিনিস, এটা কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি। তো ট্রপোস্ফিয়ার কথাটাকে যদি তোমরা দুটো সিলেবেলে ভাগ করে নাও তাহলে আসবে একটা ট্রপো আর একটা স্ফিয়ার। এই ট্রপো শব্দটি একটি মেন শব্দ আছে যেটি থেকে ট্রপো শব্দটি এসছে। সেই শব্দটি একটি গ্রিক শব্দ ট্রপোস। একটি শব্দ আছে গ্রিক শব্দ ট্রপোস, সেই ট্রপোস কথাটি থেকে এই ট্রপো শব্দটি এসছে। এই ট্রপোস শব্দের অর্থ হলো টার্বিউলেন্স, টার্বিউলেন্স বা মিক্সিং। মিক্সিং মানে সবাই জানো মিশে যাওয়া,
সেই মিক্সিং এরই আরেকটি সিনোনিম হলো টার্বিউলেন্স। টার্বিউলেন্স বা মিক্সিং বা মিশে যাওয়া, যা যেটা ট্রপোজ শব্দটির অর্থ, এবং ট্রপোজ এই শব্দটি একটি গ্রিক শব্দ। এই ট্রপোজ শব্দটি থেকে আমরা ট্রপো কথাটি পেয়েছি। এবং নেক্সট আসছি স্ফিয়ার। স্ফিয়ার কথাটা আমরা অনেক শুনে থাকি। স্ফিয়ার হলো, স্ফিয়ার যে শব্দটা, এই স্ফিয়ার শব্দটা এসছে কোথা থেকে না, স্ফিয়ার শব্দের অর্থ হলো অঞ্চল বা মণ্ডল। অর্থাৎ যে অঞ্চলটা জুড়ে এই ট্রপোস্ফিয়ার স্তরটি থাকে সেই জায়গাটাকেই বলা হচ্ছে অঞ্চল বা মণ্ডল। তাহলে স্ফিয়ার শব্দটির অর্থ হলো অঞ্চল বা মণ্ডল, ঠিক আছে। এবং ট্রপোস্ফিয়ারের যদি আরেকটা সংজ্ঞা বলো, ট্রপোস্ফিয়ারের যদি আরেকটা সংজ্ঞা বলো তাহলে কি হবে না, ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নতম স্তর। অর্থাৎ আমি আগেই বললাম সব থেকে নিচে আমি ট্রপোস্ফিয়ার স্তরটা লিখেছিলাম, তোমরা দেখলে। তাহলে ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্নতম স্তর, সব থেকে নিম্নতম নিচের স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এটি হলো ট্রপোস্ফিয়ারের সংজ্ঞা। যদি বলে ট্রপোস্ফিয়ার কাকে বলে, তখন সেক্ষেত্রে এর শব্দের মানে বা এই শব্দটা কোথা থেকে এসছে সেটা তো বলতেই হবে, এবং তার সাথে এটাও বলতে হবে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রপোস্ফিয়ার। আর কি না, ট্রপোস্ফিয়ার নিরক্ষীয়, মানে ট্রপোস্ফিয়ারের উচ্চতা যদি ভূপৃষ্ঠ থেকে আমরা ট্রপোস্ফিয়ারের উচ্চতা ধরি, তাহলে দেখা যাবে এটি নিরক্ষীয় প্রদেশে এর উচ্চতা হলো 18 কিলোমিটার। নিরক্ষীয় প্রদেশে এর উচ্চতা হলো 18 কিলোমিটার, এবং দুই মেরু অঞ্চলের উচ্চতা হলো 8 কিলোমিটার। তাহলে নিরক্ষীয় প্রদেশের উচ্চতা 18 কিলোমিটার এবং দুই মেরুতে এর উচ্চতা কিন্তু 8 কিলোমিটার। এবার আমি চলে আসছি এর বৈশিষ্ট্যতে। এর আমি 4টে বৈশিষ্ট্য দেবো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই 4টে বৈশিষ্ট্যই তোমাদের লিখতে হবে, এটা একেবারেই মিস করা যাবে না। তাহলে 4টে বৈশিষ্ট্য আমি ছোট ছোট করে তোমাদের পড়িয়ে দিচ্ছি। তাহলে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো কি, আমি 4টে বৈশিষ্ট্য পয়েন্টের আকারে লিখেছি। এইটা কিন্তু তোমরা লিখবে না পরীক্ষার খাতায়, বইতে যেরকম ভাবে লেখা আছে তোমরা ইন ডিটেলস ওভাবে লিখবে। আমি পয়েন্টগুলো লিখেছি যাতে এগুলো আমাদের পরপর মনে থাকে, তার জন্যই পয়েন্টগুলো করে রাখা। তাহলে প্রথম যে পয়েন্টটা আছে সেটাতে আমি লিখেছি যে গ্যাসীয় উপাদান 75% বা 75% এবং জলীয় বাষ্প 100% বা 100%, এবং অ্যারোসোলের পরিমাণ সর্বাধিক। অর্থাৎ এই যে ট্রপোস্ফিয়ার স্তরটি আছে, এই স্তরে মানে গোটা বায়ুমণ্ডলে, ঠিক আছে, গোটা বায়ুমণ্ডলে যত গ্যাসীয় উপাদান আছে সেই গ্যাসীয় উপাদানের প্রায় 75%, 75% গ্যাসীয় উপাদান কিসে আছে, এই ট্রপোস্ফিয়ার স্তরে আছে। মোট 100% যদি গ্যাসীয় উপাদান থাকে বায়ুমণ্ডলে টোটাল, তার 75% মানে 75% মানে অনেকটাই বেশি গ্যাসীয় উপাদান, বেশিরভাগ গ্যাসীয় উপাদান কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরে অবস্থিত। এবং কি না, জলীয় বাষ্প 100% মানে পুরো জলীয় বাষ্প, ধূলিকণা যা যা আছে, কঠিন বস্তুকণা যা কিছু আছে, এই সমস্ত ট্রপোস্ফিয়ার স্তরেই থাকে। এটি অন্য বায়ুমণ্ডলের অন্য কোনো স্তরে কিন্তু থাকে না। তাহলে বুঝতে পারলে এইটা কি বোঝাতে চেয়েছে। এবং তার সাথে বলেছে অ্যারোসোলের পরিমাণ সর্বাধিক। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে ম্যাম অ্যারোসোল মানে কি, অ্যারোসোল কি জিনিস। অ্যারোসোল কি জিনিস না, বায়ুমণ্ডলে যে সমস্ত ভাসমান বস্তুকণা থাকে, কঠিন বস্তুকণা, ঠিক আছে, যেমন একটা আমি উদাহরণ দিই, যেমন হলো ধূলিকণা। আমি ধরলাম ধূলিকণা। ধূলিকণা কি একটি কঠিন বস্তুকণা, এবং এটা একটা ওয়ান টাইপ অফ অ্যারোসোল, কারণ এটা বায়ুমণ্ডলে কিভাবে থাকে, ভাসমান অবস্থায় থাকে, তাই এটি কি একটি অ্যারোসোল। আবার আমি বলি আগ্নেয়গিরির ছাই। আগ্নেয়গিরির ছাই খুবই হালকা, এবং এই আগ্নেয়গিরির ছাই উড়ে গিয়ে কি হয়, কোথায় অবস্থান করে না, বায়ুমণ্ডলে অবস্থান করে। এটি একটি কঠিন বস্তুকণা, এটিও কিন্তু একটি অ্যারোসোল। সমুদ্রের লবণ কণা, সমুদ্রে অবস্থিত যে লবণ, সেই লবণও কিন্তু খুব হালকা, এবং এটি একটি কঠিন বস্তুকণা যা বায়ুমণ্ডলে অবস্থান করে, এবং এটিও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যারোসোল। তাহলে ট্রপোস্ফিয়ার স্তরে অ্যারোসোলের পরিমাণ সর্বাধিক। এবার আসছি আমি দ্বিতীয় পয়েন্টে, বলছে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। এটা খুব ভালোভাবে বুঝবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভীষণ আসে যে নর্মাল ল্যাপস রেট কি, কিংবা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কাকে বলে।
এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, এটা 1 মার্কে 2 মার্কে আসবেই, এতটাই ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে দিলাম। তো এটা কি বলছে খুব ভালোভাবে বুঝবে। ট্রপোস্ফিয়ার স্তরে কি হয় না, ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা যত বাড়ে, উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমে। তাহলে কি হয়, পুরো বিপরীত প্রতিক্রিয়া, যত উপরে যাচ্ছি তত এর উষ্ণতা বা তাপমাত্রা কমে যাচ্ছে। ঠিক আছে, কি বলছি, যত উঁচুতে উঠছি ভূপৃষ্ঠ থেকে এই স্তর বরাবর যত উঁচুতে ওঠা যাচ্ছে তত দেখা যাচ্ছে উষ্ণতা কমছে। অন্য স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে আবার এটা হয় না, এটা ট্রপোস্ফিয়ারে হয়। তো কি হয় না, উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমে। প্রতি 1 কিলোমিটার উচ্চতা, মানে আমি 1 কিলোমিটার গেলাম, 1 কিলোমিটার যেই আমি গেলাম সাথে সাথে আমার 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের হারে উষ্ণতা কমে গেল। আবার আমি 1 কিলোমিটার যাচ্ছি, আবার 1 কিলোমিটারে কি হচ্ছে, আবার 6.5, আগে 6.5 প্লাস আরো 6.5, ডবল হারে উষ্ণতা কমে গেল। তাহলে যত উপরে যাচ্ছি তত কিন্তু প্রতি কিলোমিটার পারে, মানে প্রতি কিলোমিটারে 6.5 সেন্টিগ্রেড হারে, ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যাচ্ছে। তাই যত উচ্চতা বাড়ছে তত উষ্ণতা কমছে। তো এই প্রতিক্রিয়াটাকেই বা এই জিনিসটাকেই আমরা বলি নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার, যেটি ট্রপোস্ফিয়ার স্তরে হয়। এবার জিজ্ঞেস করে যে ম্যাম এটা কেন হচ্ছে, তার কারণ কি, যত উচ্চতা বাড়ে তত কি হয়, ধূলিকণার পরিমাণ কমে যায়। যত উঁচুতে যাওয়া যায় সেখানে কোনো বায়ুর মধ্যে কোনো ধুলো থাকে না, কোনো দূষক পদার্থ থাকে না, কোনো চাপ থাকে না, সেখানে কোনো দূষণ থাকে না, কিছু থাকে না, ধূলিকণাও থাকে না। তো সেখানে উষ্ণতা বাড়বে কি করে, ওর মধ্যেই তো উষ্ণতা লুকিয়ে থাকে, ওটার জন্যই তো উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে সেই ধূলিকণা জলীয় বাষ্প যদি নাই থাকে তাহলে সেখানে উষ্ণতা থাকবে কি করে। এই ট্রপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ধূলিকণার পরিমাণ বেশি, তাই এখানে উষ্ণতার পরিমাণ কি হয় না, যত উপরে যাওয়া যায় তত কিন্তু এটা উষ্ণতাটা। 3 নম্বর বলছে ক্ষুব্ধ মণ্ডল। দেখো এটার সাথে কিন্তু এটা রিলেটেড, এই ক্ষুব্ধ মণ্ডলটা নর্মাল ল্যাপস রেটের সাথে রিলেটেড। কিভাবে না, আমি আগেই বললাম ট্রপোস্ফিয়ার স্তরে সব থেকে বেশি জলীয় বাষ্প থাকে, যার জন্য এখানে মেঘ, বৃষ্টি হয়, সংঘটিত হয়, এবং কুয়াশা এগুলো হয়, এবং তার সাথে বায়ুমণ্ডলের বা বায়ুমণ্ডলে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন ঘটে। তার জন্য বলা হয় যে এই স্তরে অনেক কিছু, মানে আবহাওয়ার বিভিন্ন কীর্তিকলাপ, মানে ক্রিয়াকলাপ দেখা যায়, তাই জন্য ট্রপোস্ফিয়ার স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তাই ট্রপোস্ফিয়ার স্তরের আর এক নাম কিন্তু ক্ষুব্ধমণ্ডল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। নেক্সট 4 নম্বর, সমস্ত বায়ু দূষক, যেগুলো বায়ুকে দূষণ করে, যেসব দূষকগুলি, সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরেই বর্তমান। তাহলে 4টে পয়েন্ট আমি কি কি বললাম আশা করি বুঝতে পেরেছো। যার যার অসুবিধা থাকবে, যেখানে বুঝতে পারবে না কমেন্টে আমায় জানাবে, আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা কি না, ট্রপোপজ। এই ট্রপোপজ কথাটি কি, আগের দিন আমি পজ কথাটি বুঝিয়েছি, তাই আমি এই পজ কথাটি বলে ভিডিওটা আর বড় করতে চাইছি না, পজ কথাটি তোমরা ওখান থেকে বুঝে নেবে। ট্রপোপজ কি না, ট্রপোস্ফিয়ার থেকে যখন এই স্ট্র্যাটোস্ফিয়ারে যাবে, এই যে মাঝে যে জায়গাটা আমি বোল্ড করছি, এই 3 কিলোমিটার জায়গাটা, এইটুকু জায়গা, এটা হলো 3 কিলোমিটার জায়গা, এই জায়গাতে কোনো বায়ু থাকে না, এই জায়গাটা একেবারে শান্ত থাকে, এখানে কোনো বায়ু প্রবাহের কোনো সিন থাকে না। তো এই জায়গাটাকে কি বলা হয় না, এই সমস্ত কিছু যেন এখানে থেমে গেছে, তাই জন্য এই জায়গাটাকে আমরা বলি পজ, বা এটাকে, যেহেতু ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে এটি অবস্থিত এই জায়গাটা, তাই জন্য একে আমরা বলি ট্রপোপজ। তাহলে ট্রপোপজ কি না, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী 3 কিলোমিটার, বায়ুমণ্ডলের ঊর্ধ্বে 3 কিলোমিটার একটি স্থানে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানটিতে বায়ুমণ্ডলের কোনো প্রবাহ থাকে না, একটি শান্ত অবস্থা থাকে, এখানে যেন মনে হয় সবকিছুই থেমে গেছে, সেই জায়গাকে আমরা বলি ট্রপোপজ। বুঝতে পেরেছো? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি আমরা পড়ব। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর কাকে বলে না, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটাও একটি, এই যে স্ট্র্যাটো কথাটি, এটি একটি ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম, এই কথাটি থেকে স্ট্র্যাটোস্ফিয়ার কথাটি এসছে, বা স্ট্র্যাটো কথাটি এসছে। তো ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম থেকে স্ট্র্যাটো কথাটি এসছে, যার অর্থ কি
না যার অর্থ হলো স্তর। আর স্পিয়ার কথাটা তো আমি আগেই বলে দিয়েছি। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে? না এটা কোথা থেকে এসছে সেটা তো বলতেই হবে, তার সাথে বলতে হবে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের উপর যে স্তরটি রয়েছে সেই স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ারের উপরের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই স্ট্র্যাটোস্ফিয়ার কত না ট্রপোস্ফিয়ারের পরে 50 কিলোমিটার ঊর্ধ্বে অবস্থিত। ট্রপোস্ফিয়ার স্তর থেকে, ভূপৃষ্ঠ থেকে কিন্তু নয়, ট্রপোস্ফিয়ার স্তর থেকে এটি ট্রপোস্ফিয়ার স্তরের উপরে ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত বা 50 কিলোমিটার স্থানে এটি অবস্থিত। এরপর আমরা পড়ব এর বৈশিষ্ট্য। এবার আসছি স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। একইভাবে পয়েন্টগুলো লিখেছি কি কি না, প্রথম পয়েন্ট লিখেছি উচ্চতা বাড়ে উষ্ণতাও বাড়ে। ট্রপোস্ফিয়ারে কি হয়েছিল না উচ্চতা বাড়তো উষ্ণতা কমে যেত, উচ্চতা বাড়তো উষ্ণতা কমে যেত। এখানে কি হয়? একই হয়, উচ্চতাও বাড়ে এবং উষ্ণতাও বাড়ে। অর্থাৎ এই স্তরে উষ্ণতা বেশি, যত উঁচুর দিকে যেতে থাকে এই স্তর বরাবর তত উষ্ণতাও বাড়তে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তার কারণ ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার পুরো উল্টো, তাই এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট বলছে ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 25 থেকে 35 কিলোমিটার যে অবস্থানটুকু আছে তাতে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশের দিকে, সেই অংশে থাকে ওজোন স্তর। কারণ এখানে ওজোন গ্যাসের উপস্থিতি সব থেকে বেশি, তাই জন্য এই স্তরটিকে আমরা আর একটা নাম দিতে পারি, সেটা হলো এটি হলো ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের পুরো অংশ জুড়ে এটা থাকে না, কেবলমাত্র নিচের অংশ জুড়ে এটা থাকে কি না ওজোন স্তর। 25 থেকে 35 কিলোমিটার স্থান জুড়ে ওজোন স্তর থাকে এবং ওজোন স্তরের উপস্থিতির জন্য আমাদের পৃথিবীর অনেক লাভ হয়, কারণ ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, যার জন্য এই স্তরে কিন্তু উষ্ণতা বেড়ে যায়। তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উষ্ণতা খুবই বেশি। ঠিক আছে, তোমরা এটাও জিজ্ঞেস করতে পারো যে ম্যাম স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উষ্ণতা এত বেশি কেন? তো ওজোন স্তর আছে বলে, মানে ওজোন গ্যাসের এত উপস্থিতি যে সূর্যের সমস্ত ক্ষতিকারক রশ্মিকে শোষিত করে, যার জন্য স্তরে উষ্ণতা অটোমেটিক্যালি বেড়ে যায়। কিন্তু এই স্তর কিন্তু খুব শান্ত, অর্থাৎ খুব শান্ত, এখানে কোনো ঝড় হয় না, মেঘ জমে না, কোনো ধূলিকণা নেই, কিচ্ছু নেই, শীতল বায়ু বিরাজ করে, পাতলা স্বচ্ছ একটি স্তর। এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় না, তাই জন্য কোনো রকম কোনো অসুবিধা হয় না, শান্ত অবস্থা বিরাজমান থাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম শান্ত মণ্ডল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? শান্ত মণ্ডল। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, অর্থাৎ রেগে যায়। স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক উল্টো, শান্ত মণ্ডল। 4 নম্বর কি না, যেহেতু এই মণ্ডল খুব শান্ত, এই অঞ্চলটা খুবই শান্ত, তাই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। কি বিমান চলাচল করে? জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে। আর লাস্ট কি বলছে না, এই স্তর খুব বললাম খুবই পাতলা স্বচ্ছ, তাই আন্টার্কটিকায় গেলে দেখা যায় যে এই স্তরে মাদার অফ পার্ল মেঘের সঞ্চার ঘটেছে, অর্থাৎ শৌক্তিক মেঘ। হ্যাঁ, এরকম পার্লের মতন মেঘ, যেটাকে আমরা বলি মাদার অফ পার্ল মেঘ, এই মেঘের সঞ্চার আন্টার্কটিকা মহাদেশে গেলে দেখা যাবে মাদার অফ পার্ল মেঘের সঞ্চার এই স্তরে ঘটেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কি কি বৈশিষ্ট্য 5টা আছে। এই 5টা বৈশিষ্ট্য তোমাদের পড়তেই হবে, কারণ 5টা বৈশিষ্ট্যই খুব ইম্পর্টেন্ট। এবং এর সাথে আর একটা কি না, স্ট্র্যাটোপজ, যেমন ট্রপোপজ ছিল তেমনি এখানেও আছে স্ট্র্যাটোপজ। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তর যখন শেষ হয়ে যাচ্ছে, তারপর সে মেসোস্ফিয়ার স্তরে গিয়ে উপনীত হবে এবং স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝের যে মধ্যবর্তী অংশ, যেখানে আবারও কোনো বায়ু প্রবাহ থাকে না, সেই স্তরকে আমরা বলি স্ট্র্যাটোপজ স্তর। তাহলে এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে কোনো অসুবিধা হলে জানাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।